নিলয়, তোমাকে দিয়ে কাজ হচ্ছে না। তোমাদের মতো কিছু এমপ্লয়ীদের জন্য আমার বিজনেস ডুবতে চলেছে। আর এখন কি না ইনক্রিমেন্টের কথা বলছো? এসব হবে না। স্যার, আমি আমার কাজের কোনো খামতি রাখি না। এবারের পুজোতেও আপনি বোনাস দিলেন না। সারা মাস কাজ করে 5,000 টাকা বেতন পাই, এতে সংসার চলছে না। মায়ের শরীর খারাপ, বাড়িওয়ালাও 2 মাসের টাকা পায়। এসব নাটক করে লাভ নেই। তোদের মতো ছেলেদের আমি চিনি। ছুটি হলে রাতে বন্ধুদের সাথে নেশা করবি, জুয়া খেলবি, সব জানি আমি। স্যার, ভালো করে কথা বলুন। আপনার কাছে কাজ করি বলে মাথা কিনে নেননি আপনি। না জেনে ভিত্তিহীন কথা বলবেন না একদম। কি এত বড় কথা? হ্যাঁ স্যার, গরিব বলে কি মান সম্মান থাকবে না? কাজও করব, আবার আপনার এসব অপমানজনক কথাও শুনবো? হ্যাঁ, ক্ষমা করবেন, আমি আর কাল থেকে আপনার এই অফিসে আসবই না। রিজাইন লেটারটা মেল করে দেব। এই বলে নিলয় ঘর থেকে বেরিয়ে যায়। স্যার অবাক হয়ে তাকিয়ে থাকে। নিলয় হাঁটতে হাঁটতে বাড়ির দিকে আসতে থাকে। কাজের চাপে সারাদিন কিছু খাওয়া হয়নি, চোখে তার জল। এবার সে কি কাজ করবে সে বুঝতে পারে না। কলকাতা শহরে আজকের সময় কাজ পাওয়াটা অনেক দুষ্কর হয়ে গেছে, সে সেটা ভালোই জানে। শিল্প নেই, নেই কর্মসংস্থান। এদিকে মায়ের শরীর খারাপ। বাড়িতে আসার সময় ওষুধ নিয়ে যেতে বলেছে তার মা। কি করবে সে বুঝে উঠতে পারছিল না। মনে মনে ভাবতে থাকে, কাজটা ছেড়ে কি ভুল করলাম? এমন সময় তার ফোনে কল আসে। হ্যালো, কে? আরে আমি প্রতীক। আমার নম্বর তো সেভ করা নেই। আরে না না, কালকের আমার ফোনটা পড়ে গিয়ে ওই স্ক্রিনটা ভেঙে গিয়েছে রে। ভালো করে স্ক্রিনটা দেখা যাচ্ছে না, তাই তোর নামটাও দেখতে পাইনি। ও আচ্ছা, তা কোথায় আছিস এখন? এই তো বাড়ি যাচ্ছি হেঁটে হেঁটে। এই শোন না, বলছি তোর কাছে কিছু টাকা হবে? কত টাকা? 500 টাকা। আসলে মায়ের জন্যে ওষুধ নিতে হবে। আছে, আমাদের বাড়ির সামনে এসে ফোন কর। আচ্ছা আচ্ছা। এরপর প্রতীকের বাড়ির সামনে যাই। এই নে টাকাটা। থ্যাংক ইউ রে। মায়ের ওষুধটা না নিয়ে গেলে খুব অসুবিধা হতো। কি হয়েছে রে তোর? এত চুপচাপ কেন? আমি আমি আজ কাজটা ছেড়ে দিয়েছি রে। কেন রে, কি হয়েছে? আর বলিস না, 2 বছর ধরে কাজ করছি, মাসে 5,000 টাকা বেতন দেয়। এবারের পুজোয় কোনো বোনাসও দেয়নি। স্যালারিটা একটু বাড়ানোর জন্য বলেছি, তো আমাকে আজে বাজে কথা শোনাচ্ছিল। তাই আর কাজ করব না বলে আমি চলে এসেছি। মাসের 18 তারিখ, এই কদিনের স্যালারিটা এনেছিস? না রে, বেরিয়ে চলে এসেছি, কিছু বলিনি। কি কাজ করি এবার কিছুই বুঝতে পারছি না। সংসার খরচ, ওষুধ কেনা, এসব কি দিয়ে যে চালাবো। অন্য কাজ একটা খোঁজা দরকার, অনলাইনে সার্চ কর। অনেক খুঁজে এটা পেয়েছিলাম রে। এখন আবার দেখা শুরু করলে কবে পাবো সেটাই তো ভাবছি। আচ্ছা এক কাজ কর, অনলাইন ডেলিভারি কর। নিজের সময় মতো কাজ করতে পারবি, বেশ কিছু টাকাও ইনকাম হবে। কিন্তু তার জন্য তো একটা বাইক কিনতে হবে। সাইকেল একটা আছে কিন্তু সেটা খারাপ। এখন এই মুহূর্তে এত টাকা কোথায় পাবো? তুই ভাবিস না, আমি আছি তো। আমার চেনা জানা একজন আছে, কম সুদে টাকা ধার দেয়। তার থেকে টাকা ধার নিবি, প্রতি মাসে কাজ করে শোধ করে দিবি। আচ্ছা, তুই তাহলে আমাকে জানা। যত তাড়াতাড়ি সম্ভব কাজ শুরু করতে হবে। এরপর নিলয় চলে যায়। কিছুদিন পর একটা বাইক কেনে নিলয়। তারপর অনলাইন ডেলিভারির কাজ শুরু করে। দিনরাত কাজ করতে থাকে এবং ইনকামও কিছু বাড়ে। সচ্ছলভাবেই চলছিল সব কিছু। হঠাৎ একদিন, সেই সকাল 8টায় বেরিয়েছি, আজকের অনেক কষ্ট হয়ে গিয়েছে। রাত 12টা বাজতে যায়। যাই, বাড়ি যাই এবার। হঠাৎ তখন একটা অর্ডার আসে তার ফোনে। এই অর্ডারটা তো আমার বাড়ির দিকে যেতেই। ঠিক আছে, তাহলে এই অর্ডারটা দিয়েই যাই। এরপর নিলয়ের ফোনে কল আসে। হ্যালো, হ্যাঁ বলুন। অর্ডারটা একটু তাড়াতাড়ি নিয়ে আসবেন, অনেক দিন কিছু খাইনি। হ্যালো,
হ্যালো, কি বললো মেয়েটা? অনেক দিন খায়নি বললো? না না, আমি হয়তো শুনতে ভুল করেছি। এরপর নিলয় খাবারটা নিয়ে বেরিয়ে পড়ল। হঠাৎ নিলয়ের বাইক বন্ধ হয়ে যায়। চারিদিকে নিস্তব্ধতা, কুকুরের ডাক চারিদিকে শোনা যাচ্ছে। তখনই ঝমঝম করে বৃষ্টি নামলো। নিলয় বাইকটা রেখে একটা গাছতলায় দাঁড়ায়। ধুর, ভাবলাম আজকে তাড়াতাড়ি বাড়ি যাব, সে আর হলো না। বৃষ্টি কখন থামবে কে জানে। ধুর। তখন আবার ফোন আসে। পকেট থেকে ফোনটা বের করে বলে, হ্যালো ম্যাডাম, বলছি ঝড় বৃষ্টি বেশ ভালোই শুরু হয়ে গিয়েছে। আমি রাস্তায় আটকে গিয়েছি, তার মধ্যে বাইকটাও স্টার্ট হচ্ছে না, একটু সময় লাগবে যেতে। বৃষ্টি? কোথায় বৃষ্টি? আপনি চলে আসুন, বৃষ্টি থেমে যাবে। মেয়েটা বলা মাত্রই বৃষ্টিটা কমে যায়। আমার খুব খিদে পেয়েছে, একটু তাড়াতাড়ি আসুন, অনেক দিন কিছু খাইনি। ফোন কেটে যায়। হ্যালো হ্যালো, কিন্তু আমি যাব কি করে? আমার বাইক তো স্টার্টই নিচ্ছে না। তখন বাইকটা নিজ থেকেই স্টার্ট হয়ে যায়। নিলয় অবাক হয়ে যায়। হ্যাঁ, এ কি, বাইকটা কিভাবে স্টার্ট হলো? আজকে সব আজব আজব ঘটনা ঘটছে আমার সাথে। যাই, খাবারটা দিয়ে বাড়ি যাব। এরপর নিলয় বাইক নিয়ে বেরিয়ে পড়ে। 33C 33D, এই তো এই বাড়িটা। কিন্তু বাড়িটা এত অন্ধকার কেন? কি ভাই, কাউরে খুঁজছেন? দাদা, বলছি এই বাড়িতে কেউ থাকে না? না না, এখানে কেউ থাকে না। এই বাড়িতে একটি মহিলা থাকতো, তিনি 3 বছর আগে নিখোঁজ হয়ে গেছে, কোনো খোঁজ পাওয়া যায়নি। তারপর থেকে বাড়িটা এই রকমই পড়ে আছে। নিলয় বাড়িটির দিকে তাকিয়ে বলে, কিন্তু আমাকে তো এই ঠিকানাটাই দেখাচ্ছে। নিলয় সামনে তাকাতেই লোকটা উধাও হয়ে গেল। এবার একটু ভয় পেতে লাগলো। নিলয় বুঝতে পারছে সে কোনো কিছুর ফাঁদে পড়েছে। তার সাথে কিছু একটা হচ্ছে যেটা সে দেখতে পারছে না, কিন্তু অনুভব করতে পারছে। কি হচ্ছে রে বাবা, এখানে বেশিক্ষণ থাকা যাবে না, খাবারটা দিয়ে তাড়াতাড়ি বেরোতে হবে। এই বলে দরজার সামনে যায়। দরজাটা হালকা ভেজানো। নিলয় আস্তে আস্তে ঘরে ঢোকে। কেউ আছে? কেউ কি আছেন? আপনার খাবারটা। চারিদিকে নিস্তব্ধতা। ঘরের মাঝে একটা টেবিল, তার উপর মোমবাতি জ্বলছে। ওই টেবিলটার উপর রাখ। নিলয় ভয় পেয়ে যায়। শরীর থেকে ঘাম ঝরতে থাকে। 1 পা 2 পা করে এগোতে থাকে টেবিলটার দিকে। যখনই টেবিলের ওপর খাবারটি রাখতেই মোমবাতিটা নিভে যায়। নিলয় ভয় পেয়ে পালাতে যায়। তখনই দরজা বন্ধ হয়ে যায়। নিলয় পেছন ঘুরে তাকাতে যায়। তখনই তার কাঁধে কেউ হাত রাখে। নিলয়ের পেছন থেকে এক অদ্ভুত বিকট চেহারা বেরিয়ে আসে। মুখের চারিদিকে কাটা ঘা, চোখ দুটো সাদা, চুলগুলো এলোমেলো। কে 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 আপনি? কি চান? কে রে, কোথায় যাচ্ছিস? তোকে বললাম অনেক দিন আমি কিছু খাইনি, তুই তো আমার খাবার। আমি আমি কি করেছি? আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমি তো তোমার কিছুই করিনি। এই বলে সে দৌড়ে দরজা খোলার চেষ্টা করে। কেউ আছো? আছো কেউ বাইরে? আরে গেটটা খোলো, বাঁচাও আমাকে, আমাকে এখানে আটকে রেখেছে। আরে কেউ গেটটা খোলো। এই কথা শুনে মেয়ে ভূতটি জোরে জোরে হাসতে থাকে। তোকে আজ কেউ বাঁচাতে আসবে না এখানে, এদিকে আয়। আমাকে ছেড়ে দাও দয়া করে, আমার বাড়িতে কেউ নেই মাকে দেখার। আমি কাউকে ছাড়বো না, সবাইকে শেষ করে দেব। এরপর সে তার হাত দুটো লম্বা করে নিলয়ের ঘাড় চেপে নিয়ে আসে তার সামনে। কিন্তু আমাকে কেন মারছো? আমার কি অপরাধ? কোনো কথার উত্তর দেয় না সে, জোরে জোরে চিৎকার করতে থাকে। এরপর
নিলয়কে গলা ধরে ওপরে তুলে নেয়। তার চোখে মুখে ভয়ঙ্কর রাগ, বড় বড় বিশ্রী নখগুলো দিয়ে নিলয়ের বুকে ঢুকিয়ে দেয়। প্রতীক বাবা, আমার ছেলেটাকে দেখেছিস? কাল রাতে বাড়ি আসেনি। না মাসিমা, আমার সাথে কালকে রাতে কথা হয়েছিল। বলল যে লাস্ট দুটো খাবার ডেলিভারি করে বাড়ি চলে যাবে। তখন প্রায় 11টা বাজে। কি জানি কোথায় আছে। নিলয়কে সঙ্গে সঙ্গে ফোন করে প্রতীক। ওহো, ফোনটাও সুইচ অফ। আচ্ছা মাসিমা, আপনি চিন্তা করবেন না, বাড়ি যান। আমি কোনো খোঁজ পেলে আপনাকে বলবো। আচ্ছা বাবা, একটু খোঁজ নিও। কাল রাত থেকে খুবই দুশ্চিন্তায় আছি। মনটা খুবই কু ডাকছে। কখনো তো এমন করে না। এরপর প্রতীক থানায় গিয়ে মিসিং ডায়েরি করলো এবং নিজেও খোঁজ শুরু করলো। প্রতীক একজন জার্নালিস্ট ছিল, তাই তার কাছে ব্যাপারটা একটু সহজ ছিল। প্রতীকের অন্য এক বন্ধু সাইবার ইন্টেলিজেন্সে কাজ করে, ফলে তার থেকে নিলয়ের কল লিস্টের রেকর্ড ও লাস্ট লোকেশন বার করে ফেললো। এরপর অ্যাড্রেস নিয়ে সেই বাড়ির সামনে এসে দাঁড়ায় প্রতীক। এই লোকেশনটাই তো দেখাচ্ছে, কিন্তু এ তো পুরো অন্ধকার বাড়ি। ধুলো নোংরা বাড়ির সামনে ভর্তি, চারপাশে কাউকে দেখতেও পাচ্ছি না। এখানে কি কেউ থাকতে পারে? না, এখনই ঢোকা যাবে না। আমি কিছুক্ষণ চারদিকটা দেখে নিই। এরপর প্রতীক একটা ঝোপের মাঝে বসে থাকে, কেউ আসে কিনা বাড়িটা দেখার জন্য। কিছুক্ষণ পর দেখতে পাই একজন ডেলিভারি বয় বাইক নিয়ে ওই বাড়ির সামনে এসে দাঁড়ায়। এই তো এই বাড়িটা, কিন্তু বাড়িটা এত অন্ধকার কেন? ওরে কি ভাই, কাউরে খুঁজছেন? বলছি দাদা, শুনুন না একটু, এই বাড়িতে কেউ থাকে না? না না, এখানে কেউ থাকে না। এই বাড়িতে একটি মহিলা থাকতো। তিনি 3 বছর আগে নিখোঁজ হয়ে গেছে, কোনো খোঁজ পাওয়া যায়নি। তারপর থেকে বাড়িটা এই রকমই পড়ে আছে। নিলয়ের সাথে যেমনটা ঘটেছিল ঠিক তেমনটাই এই ছেলেটার সাথেও ঘটতে লাগলো। কিন্তু আমাকে তো এই ঠিকানাটাই দেখাচ্ছে। ছেলেটির সামনে তাকাতেই লোকটি উধাও হয়ে গেল। এবার একটু ভয় পেতে লাগলো। খাবারটা দিয়ে তাড়াতাড়ি বেরোতে হবে, এই বলে দরজার সামনে যাই। আস্তে আস্তে ভেতরে ঢোকে। ওই তো ছেলেটি ভিতরে ঢুকছে, চাই ওর পিছনে যাই। প্রতীক ছেলেটির পেছন পেছন লুকিয়ে ঢোকে বাড়ির ভেতর। কেউ আছে? কেউ কি আছেন? আপনার খাবারটা নিয়ে এসেছি। চারিদিকে নিস্তব্ধতা, ঘুটঘুটে অন্ধকার। ওই টেবিলটার উপর রাখ। এরপর ছেলেটা খাবার রেখে ভয়ে দৌড়ে পালাতে লাগলো। তখনই সামনে ভেসে ওঠে সেই বিকট চেহারা। এই বলে ছেলেটার বুকে আঁচড় মারে। পালিয়ে যাচ্ছিস কোথায়? এই দেখে প্রতীক ভয়ে আতঙ্কিত হয়ে যায়। মুহূর্তের মধ্যে সেভাবে আমাকে ভয় পেলে চলবে না। তখনই তার ব্যাগ থেকে ছুরি বের করে এবং তার পিঠে ঢুকিয়ে দেয়, কিন্তু মেয়ে ভূতটার কিছুই হয় না। তুই কে? তুই এখানে কিভাবে এলি? তার মানে তুই আমার বন্ধুকে মেরেছিস? কে তোর বন্ধু? কেন এখানে এসেছিস? নিলয়, 2 দিন আগে ও তোর এখানে খাবার ডেলিভারি করতে এসেছিল। তুই ওকে এভাবে শেষ করে দিয়েছিস? আমি তোকে আমি ছাড়বো না। এই বলে প্রতীক তার ব্যাগ থেকে একটা মাদুলি বের করতে যাবে, কিন্তু তার মধ্যেই সেই ছেলেটার মাথা থেকে ধর আলাদা করে ফেলে। এ কি? তুই কি ছেলেটাকে মারলি কেন? কি করেছে ও তোর? তোকে আমি মারবো না, তুই চলে যা এখান থেকে। প্রতীক মাদুলি হাতে নিয়ে বলে, তুই আমায় মারতেও পারবি না। এবার বল কেন এই অসহায় মানুষগুলোকে মারলি? অসহায়? কারা অসহায়? ওই পিশাচগুলো, যারা আমাকে নিষ্ঠুর ভাবে মেরে ফেললো।
অবাক হয়ে যায় প্রতীক। মনে মনে ভাবে, তাহলে কি এই মেয়েটাকে কেউ মেরে ফেলেছে? কে তোমাকে মেরেছে? কি হয়েছিল তোমার সাথে? এরপর মেয়েটি বলতে শুরু করলো। 3 বছর আগের কথা। আমি সল্ট লেকে হোটেল ম্যানেজমেন্টের কাজ করতাম। একদিন প্রায় রাত 12টা বেজে গেছে ছুটি হতে। রাস্তায় কোনো লোকজন নেই, বাস ট্যাক্সিও পাচ্ছিলাম না। এদিকে ফোনেও চার্জ শেষ। কিছুক্ষণ পর একটা বাইক দেখতে পেয়ে হাত দেখালাম। দাদা, আমাকে সামনে একটু ছেড়ে দেবেন? কোনো গাড়ি পাচ্ছি না, খুব বিপদে পড়ে গেছি। হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু আমার একটা খাবার ডেলিভারি আছে সামনে, ওখানে একটু দাঁড়াতে হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমাকে বাইপাস অবধি নিয়ে চলুন, ওখান থেকে কিছু একটা পেয়ে যাব। আচ্ছা বসুন। এরপর আমি ওই লোকটার সাথে যেতে লাগলাম। কিছুক্ষণ পর একটা অন্ধকার জায়গায় দাঁড়ায় এবং তার ডেলিভারি ব্যাগটা নিয়ে কিছুটা এগিয়ে যায়। ওখানে 2 জন লোক আগে থেকে দাঁড়িয়ে ছিল। রাস্তায় আগে থেকে এরা দাঁড়িয়ে আছে কেন? আমার মনে সন্দেহ লাগছিল। আমিও লোকটির পিছন ধরে এগোতে লাগলাম। দেখলাম ওই ব্যাগটির মধ্যে বিভিন্ন অস্ত্র ও বোমা রয়েছে। সেগুলো বার করে ওদের হাতে দিচ্ছে। এই দেখে ভয়তে আমি যখন ওখান থেকে পালাতে যাব, তখন আমাকে ওরা সবাই দেখে ফেলে। সবাই মিলে দৌড়ে আমায় ধরে নেয়। এই মেয়েটা আমাদের এখানে দেখে নিয়েছে, একে বাঁচিয়ে রাখা যাবে না, একে মারতে হবে। হ্যাঁ, এ নয়তো আমাদের অস্ত্র পাচারের কথা পুলিশকে জানিয়ে দেবে। আমার মুখ চেপে বাইকে বসিয়ে নিয়ে গেল একটা নদীর ধারে। আমি আকুতি মিনতি করতে লাগলাম, আমাকে ছেড়ে দাও, আমি কাউকে কিছু বলবো না, দয়া করে আমাকে ছেড়ে দিন। বাড়িতে আমার বয়স্ক বাবা থাকেন। কিন্তু ওরা আমার কোনো কথা শুনলো না। ওই অস্ত্রগুলো দিয়ে আমাকে মেরে নদীর জলে ভাসিয়ে দিল। আমার আগে পিছনে কেউ নেই, আমি একা। বাবাও একদিন মারা গেছেন, তাই আমার খোঁজ করার কেউ নেই। সবাই জানে আমি নিখোঁজ। আমি প্রতি রাতে একজনকে ডাকি, কিন্তু সবাই ভয়তে আসতে চায় না। আমি অপেক্ষা করছি সেই লোকটা কবে আসবে। তাই বলে অসহায় মানুষদের মেরে তোমার কি লাভ? যে তোমায় মেরেছে আমি তাকে শাস্তি দেব। এরপর মেয়েটি সেই লোকটির বর্ণনা দেয়। আমি তাকে খুঁজে বের করে শাস্তি দেব। এবার থেকে অসহায় মানুষগুলোকে মারা বন্ধ করো। হ্যাঁ ঠিক আছে, কিন্তু ওই লোকের শাস্তি আমি চাই, নয়তো আমার আত্মা শান্তি পাবে না। এরপর প্রতীক সেই লোকটিকে খুঁজে বের করে, আর সঙ্গে সেই 2 জন লোককেও। তারপর পুলিশের হাতে তুলে দেয়। এরপর নিলয়ের মাকে সব কিছু জানায়। সেই শুনে নিলয়ের মা ভেঙে পড়ে। একা মানুষ কিভাবে থাকবে ভেবে প্রতীক তার জন্য একটা ভালো বৃদ্ধাশ্রমের ব্যবস্থা করে দেয়। মাঝে মাঝে গিয়ে খোঁজ নিয়ে আসে সে। কয়েক বছর পর সেই লোকেশনে খাবার অর্ডার আসে। কেউ কি আছেন? আপনার খাবারটা নিন। টেবিলে রাখ। এরপর চলে যায়। বেরিয়ে এসে দেখে সেই লোকটি দাঁড়িয়ে। আরে কি হলো বাবা? ওই বাড়িতে কি করতে গেছিলে? ওখানে তো কেউ থাকে না, আর ওই বাড়িতে গেলে কেউ বেঁচে ফেরে না। মানে কি বলতে চাইছেন? মানে নমস্কার বন্ধুরা, যদি আমাদের গল্পগুলো ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন